হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে যারা হিস্ট্রি সাবজেক্টটা নিয়েছেন, এই হিস্ট্রি সাবজেক্টের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, 15টা 2 নম্বরের প্রশ্ন রয়েছে, ওই 15টি প্রশ্নের প্রশ্ন এবং উত্তর সহ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেব। তো বন্ধুরা, এর আগের ভিডিওটিতে আপনাদেরকে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলির ওই 15টা প্রশ্নের উত্তর এবং প্রশ্ন সহ দিয়েছি। ওই 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 15টা প্রশ্নের উত্তর দিয়েছি, ওই প্রশ্নগুলি এবং উত্তরগুলি এবং এই 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে প্রশ্নগুলো আছে এবং উত্তরগুলি আছে, আপনারা ভালো করে যদি পড়তে পারেন, তো অনেক প্রশ্ন বন্ধুরা ঘুরিয়ে দেয়। আপনারা যতটুকু পড়বেন ভালো করে পড়বেন। তো ভালো করে যদি পড়তে পারেন, আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, আপনাদের 2 নম্বরের মোট 15টি প্রশ্ন থাকে, তার মধ্যে 10টা লিখতে হয়। এই 10টি প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। আপনারা এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 6টা থেকে 7টা প্রশ্ন কমন পাবেন, কিংবা আপনারা সবগুলোও কমন পেয়ে যেতে পারেন। এবং আপনারা যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়বেন, সেখান থেকে একটু ভালো করে পড়লেই আপনাদের যে 15টা 2 নম্বরের প্রশ্ন থাকে, তার মধ্যে 10টা লিখতে হয়, ওই 10টি প্রশ্ন আপনারা লিখতে পারবেন। তো যেহেতু বন্ধুরা আপনাদের সময় বেশি নেই, যাতে আপনারা খুব অল্প সময়ের মধ্যেই পড়েই আপনারা ওই 2 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যান, তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা ভিডিওটা তৈরি করেছি। এবং আপনাদের যদি 5 নম্বর এবং 10 নম্বরের কোশ্চেনের সাজেশন এবং উত্তর সহ আপনারা পিডিএফ আকারে পারচেস করতে চান, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9907030811। এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। যোগাযোগ করে আপনারা পিডিএফ আকারে ওই প্রশ্ন এবং উত্তরগুলি পারচেস করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। কেননা বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে, তারপরে কিন্তু এই ভিডিওটি তৈরি করেছি। তো এখানে দেখুন বন্ধুরা, 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে প্রথম প্রশ্নটা রয়েছে, যে সুলতান যুগের দুজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো। সুলতান যুগের দুজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো, এই প্রশ্নটা কিন্তু আমাদের 2019 সালেও ছিল। তো সুলতান যুগের দুইজন ঐতিহাসিকের নাম হচ্ছে, দেখুন, একজন হচ্ছে জিয়াউদ্দিন বার্নি আর একজন হচ্ছে হাসান জিনামি। তো বন্ধুরা, আপনারা সাথে সাথে খাতার মধ্যে লিখে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই খাতার মধ্যে লিখে এই প্রশ্নগুলি পড়বেন, কেননা এই প্রশ্নগুলো আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবেই। আপনাদের যে 24 সালে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, তার জন্য আপনাদেরকে এই প্রশ্নগুলো পড়তে হবেই। তার পরের প্রশ্নটা দেখুন, দিল্লি সুলতানের আকবর কাকে বলা হয়? দিল্লি সুলতানের আকবর কাকে বলা হয়? পৃথিবীর ইতিহাসে ইনি মহান শাসকদের অন্যতম হিসেবে মহামতি আকবর নামেও পরিচিত। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1526 সালে মাত্র 13 বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন। তাহলে দিল্লি সুলতানের আকবর কাকে বলা হয়? না আকবরকে বলা হয়। তার পরের প্রশ্নটা দেখুন, বন্দে গান ই চাহাল গানি বলতে কি বোঝায়, বা 40 চক্র বলতে কি বোঝায়? আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে এসেছিল যে 40 চক্র বলতে কি বোঝো? তো 40 চক্র আর বন্দে ই গান চাহাল গানি বন্ধুরা একটাই প্রশ্ন, একটাই উত্তর। 40 চক্রকে বন্দে ই গান চাহাল গানি নামেও ডাকা যায়, বা বন্দে ই গান চাহাল গানিকে 40 চক্র নামেও ডাকা যায়। প্রশ্নটা যদি আপনাদের ঘুরিয়ে দেই, একটাই উত্তর হবে। তো এখানে দেখুন, ইলতুৎমিশ তার রাজত্বকালে বাছাই করা 40 জন কৃতদাস নিয়ে একটি গোষ্ঠী বা চক্র গড়ে তোলেন, যার 40 চক্র বা বন্দে ই চাহাল গানি নামে পরিচিত। তো অবশ্যই বন্ধুরা, আপনারা খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন, এখান থেকে অনেক প্রশ্ন আমরা কমন পাবেন। কালক্রমে এই গোষ্ঠী ক্ষমতাশীল হয়ে উঠলে গিয়াসউদ্দিন বলবন এর সদস্য হিসেবে দীর্ঘদিন ক্ষমতা ভোগ করেও এটি ভেঙে দেন। তার পরের প্রশ্নটা দেখুন, জিতল ও তঙ্ঘা বলতে কি বোঝায়? জিতল ও তঙ্ঘা বলতে কি বোঝায়? তিনি মামলুক রাজবংশের অন্তর্ভুক্ত দিল্লির সুলতানি সাম্রাজ্যের তৃতীয় শাসক ছিলেন। তিনি 40 জন অনুগত দাস আমিরদের নিয়ে তুর্কি ই চহলগানি গঠন করেছিলেন, যা 40 নামে পরিচিত। তিনি রৌপ্যমুদ্রা, টঙ্গা ও তাম্রমুদ্রা জিতল প্রবর্তন করেছিলেন। এখানে দেখুন, অষ্টদিগ্গজ কারা? অষ্টদিগ্গজ কারা? কৃষ্ণদেব রায় জ্ঞানীগুণী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা করতেন। তার রাজসভায় বিখ্যাত তেলুগু বিখ্যাত কবি ফড্ডান সহ, এখানে ট হয়ে গেছে বন্ধুরা, আপনারা ড দিবেন। প ড ডয়াকার দন্তনা করবেন। প ড ডয়াকার দন্ত, ফড্ডান সহ 8 জন গুণী ব্যক্তির সমাবেশ হয়েছিল।
এদের একত্রে অষ্টদিগ্গজ বলা হয়। তার পরের প্রশ্নটা দেখুন, কে বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন এবং কোথায়? এই প্রশ্নটা আমাদের 2019 সালেও কিন্তু এসেছিল, যে কে বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন এবং কোথায়? আলাউদ্দিন হোসেন শাহ 1493 খ্রিস্টাব্দে বাংলায় হোসেন শাহীর বংশের প্রতিষ্ঠা করেন। তো এই যে বন্ধুরা আপনাদের 2 নম্বরের প্রশ্ন দেখুন, 1493 খ্রিস্টাব্দে বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন। তো এই সালগুলোকেও আপনারা মনে রাখবেন, কেননা অনেক 2 নম্বরের প্রশ্নেতে শুধু সালটা জানতে চাই, যে বাংলায় হোসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠা কবে হয়েছিল, বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা কবে হয়েছিল, এভাবে সালটাও শুধু জানতে চাই। তারপরে দেখুন, কে শ্রীমদ্ ভাগবত বাংলা ভাষায় অনুবাদ করেন? কে শ্রীমদ্ ভাগবত বাংলা ভাষায় অনুবাদ করেন? দেখুন, উত্তর কৃষ্ণদেব পায়ন স্বরচিত শ্রীমদ্ ভাগবত গীতার অমরবাণী ও তাহার মহৎ চিন্তাধারা বিভিন্ন ভাষাগত বৈষম্য মণ্ডিত মানুষের মধ্যে তুলে ধরার জন্য বাংলা ভাষাতে কিছু অনুবাদ আছে, যথা জয়দওয়াল গেন্দকার অনুবাদিত শ্রীমদ্ ভাগবত গীতা ও ধনপতি হালদার অনুবাদিত গীতা বাংলার অন্যতম। তাহলে এটা আপনারা বুঝতে পারলেন যে কৃষ্ণদেবায়ন স্বরচিত শ্রীমদ্ ভাগবত গীতা তিনি বাংলায় অনুবাদ করেন। তার পরের প্রশ্নটা দেখুন, আমুক্ত মালদা গ্রন্থটি কার রচনা? আমুক্ত মালদা গ্রন্থটি কার রচনা? কৃষ্ণদেব রায় লিখেছেন আমুক্ত মালদা। কৃষ্ণদেব রায় লিখেছেন আমুক্ত মাল্লাদা। আমুক্ত মাল্লাদা একটি তেলুগু মহাকাব্য। আমুক্ত মাল্লাদা একটি তেলুগু মহাকাব্য। এর অর্থ হলো যিনি নিজের পরিহিত মালা নিবেদন করেন। যিনি নিজের পরিহিত মালা নিবেদন করেন। তার পরের প্রশ্নটা দেখুন, কে কোন সময়ে স্বাধীন বাহামনি রাজ্য প্রতিষ্ঠা করেন? কে কোন সময়ে স্বাধীন বাহামনি রাজ্য প্রতিষ্ঠা করেন? হাসান গঙ্গ নামে জৈনিক মুসলমান 1337 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে বাহামনি রাজ্য প্রতিষ্ঠা করেন। হাসান গঙ্গ আলাউদ্দিন বাহমন শাহর নাম নিয়ে সিংহাসনে বসেন। তার বাহমন শাহর নাম থেকেই এই রাজ্যের নাম হয় বাহমনি। তাহলে হাসান গঙ্গ নামে জৈনিক, এখানে দন্তের নয় ওই কাটা দিবে বন্ধুরা। তো বন্ধুরা আমি একবার করে পড়ছি, কেন যদি কোনো স্পেলিং মিস্টেক হয় সেটা আমি বুঝতে পারবো, আপনাদেরকে সাথে সাথে বলে দেওয়ার চেষ্টা করবো, এই জন্য আমি একবার করে পড়ছি। আমি এই কারণেই পড়ছি, যে শব্দটার হয়তো স্পেলিংটা মিস্টেক আছে, ভুল হয়ে গেছে, সেই সঠিক স্পেলিংটা কিন্তু আমি বলে দিতে পারবো। তাই বন্ধুরা সাথে সাথে একবার করে প্রশ্নটা পড়ার চেষ্টা করছি। হাসান গঙ্গ নামে জৈনিক, এখানে দেখুন দন্ত নয় ঐকার হবে, ঐকার ক। জৈনিক মুসলমান 1337 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য বাহামনি রাজ্য প্রতিষ্ঠা করেন। হাসান গঙ্গ আলাউদ্দিন বাহমন শাহ নাম নিয়ে সিংহাসনে বসেন। তার বাহমন শাহ নাম থেকেই এই রাজ্যের নাম হয় বাহমনি রাজ্য। তার পরের প্রশ্নটা দেখুন, তুজুক-ই-বাবরি কে লিখেছেন? এই প্রশ্নটা আমাদের 2019 সালে এসেছিল। কোন ভাষায় এটি লিখিত হয়েছিল? এই তুজুক-ই-বাবরি গ্রন্থটা কোন ভাষায় লিখিত হয়েছিল, কোন ভাষায় লেখা হয়েছিল? বাবর রচিত গ্রন্থের নাম তুজুক-ই-বাবরি। এখানে দেখুন বোরকেজে রস্যকার দিবেন, এটা জয় রস্য গেছে, বোরকেজে রস্য দিবেন, দিয়ে ক দিবেন। ই বাবরি বাবর রামা একটি এক অসাধারণ সাহিত্যকৃতি, তিনি যে জগতে বাস করতেন বা যাদের সংলাপ করেছিলেন, গ্রন্থটি তারই এক বিশ্বস্ত প্রাঞ্জল বিবরণ এবং সমকালীন যুগের একটি মূল্যবান ইতিহাস। প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা এর অন্যতম বৈশিষ্ট্য, এটি তর্কে ভাষায় রচিত। এটা তর্কে ভাষায় নয়, তুর্কি ভাষায় রচিত করবেন, যে তুর্কি ভাষায় রচিত। এই তুজুক-ই-বাবরি গ্রন্থটি তর্কে ভাষায় নয়, তুর্কি ভাষায় রচিত লিখবেন। তার পরের প্রশ্নটা দেখুন, কবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো? কবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো? কবুলিয়ত হলো কৃষকগণ জমির উপর তাদের অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে যে অঙ্গীকারনামা প্রদান করত তাকে বোঝায়। আর পাট্টা বলতে সরকারি জমির উপর কৃষকদের সত্য স্বীকার করে তাদের যে স্বীকৃতিপত্র প্রদান করত তাকে বোঝায়। কবুলিয়ত ও পাট্টা শব্দ দুটির বাংলা প্রতিশব্দ যথাক্রমে, কবুলিয়ত ও পাট্টা শব্দ দুটির বাংলা প্রতিশব্দ যথাক্রমে অঙ্গীকারনামা বা স্বীকৃতিপত্র। তারপরে 12 প্রশ্নটা দেখুন, মনসব কি? মনসব কি? মনসব দ্বার ছিল মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে একটি সামরিক ইউনিট, যা আকবর দ্বারা প্রবর্তিত হয়েছিল, যা পরবর্তীতে আধুনিক ভারতের সর্বত্র ব্যবহৃত হয়। মনসব, এখানে দন্তস্বয় আকারটা হয়ে গেছে, আপনারা আকারটা তুলে দিবেন। মনসব শব্দটি আরবি শব্দ যার অর্থ পদ বা। এই ব্যবস্থা সরকারি কর্মকর্তা এবং সামরিক জেনারেলদের পদ মর্যাদা এবং মর্যাদা নির্ধারণ করে। তারপরে বন্ধুরা দেখুন, দিন ইলাহি কি? দিন ইলাহি কি? এখানে দেখুন, দিন ইলাহি উচ্চারণ ভেদে দিন ইলাহি 1882 সালে মুঘল বাদশাহ আকবর প্রবর্তিত একটি মতাদর্শ।
তিনি ধর্মীয় বিষয়ে গবেষণার জন্য 1575 খ্রিস্টাব্দে আকবর ফতেপুর স্বীকৃতিতে একটা উপাসনাঘর তৈরি করেন, যা ধর্মসভা নামে পরিচিত। সেখানে তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের কথা শুনতেন। নূরজাহান চক্র কি? নূরজাহান চক্র কি? এখানে দেখুন, জাহাঙ্গীরের ওপর নূরজাহানের প্রভাব ছিল ব্যাপক। জাহাঙ্গীরের বিরাজবহুল জীবনযাপনের, এখানে এভাবে লিখবেন যে বিলাসবহুল জীবনযাপনের, এখানে বিরাজবহুল হয়ে গেছে, বিলাসবহুল জীবনযাপনের সুযোগ নিয়ে নূরজাহান সকল শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নেন। নূরজাহান তার পিতা মির্জা গিয়াস, আসফ খাঁ ও যুবরাজ খররমকে নিয়ে একটি চক্র গড়ে ওঠে। এই গোষ্ঠীর সকল রাজকর্ম পরিচালনা করত। একেই বলা হতো নূরজাহান চক্র। তো এটা আরেকবার পড়ি বন্ধুরা। জাহাঙ্গীরের ওপর নূরজাহানের প্রভাব ছিল ব্যাপক। জাহাঙ্গীরের বিরাজবহুল জীবনযাপনের সুযোগ নিয়ে নূরজাহান সকল শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নেন। নূরজাহান তার পিতা মির্জা গিয়াস, আসফ খাঁ ও যুবরাজ খররমকে নিয়ে একটি চক্র গড়ে ওঠে। এই গোষ্ঠী সকল রাজকর্ম পরিচালনা করত। একেই বলা হতো নূরজাহান চক্র। তারপরের প্রশ্নটা দেখুন, সিজদা ও পাইপস কি? সিজদা ও পাইপস কি? সিজদা হলো নামাজের একটি অংশ। রুকু থেকে দাঁড়িয়ে এরপর মাটিতে কপাল ও নাক স্পর্শ করে সিজদা করা হয়। একই সাথে হাঁটু এখানে হয় চন্দ্রবিন্দুটা দিবেন, হয় চন্দ্রবিন্দু আঁকা টয় রস্য, হাঁটু ও হাতের পাতায় মাটিতে স্থাপন করা হয়। সিজদা নামাজের অন্যতম আবশ্যকীয় অংশ। আর পাইপস মানে সুলতানের পায়ে চুম্বন করা, তার শক্তি স্বীকার করার জন্য। তো এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদের 6th সেমিস্টার জেনারেল বিভাগের যে বাংলা সাবজেক্টটা রয়েছে, সেই বাংলা সাবজেক্টের 2019 সালের এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে 15টা 30টা, সেই 30টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে বন্ধুরা ঠিক পরের ভিডিও নিয়ে।